Due to COVID-19 pandemic and subsequent lockdown, all educational institutions are closed. So the learners are affected much, especially the students of the rural as well as the urban area who depend completely on institutional study. Aroma chemistry will provide them proper guidance in this crucial stage. The students and teachers who are regularly following my channel, they are advised to share and subscribe this channel to spread my motto among all. Hi everyone, welcome to my YouTube channel Aroma Chemistry. আমি আজ তোমাদের ডিসকাস করব সমারফিল্ড মডেল, প্রিসিশনাল মোশন, কোয়ান্টাম মেকানিক্যাল মডেল অফ অ্যাটম, যাকে বেস করে আছে যে ডি ব্রগলি ইকুয়েশন, হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপল অ্যান্ড শরিঞ্জার ওয়েভ ইকুয়েশন। এই শরিঞ্জার ওয়েভ ইকুয়েশনকে সলভ করে আমরা পাবো সাই, সিগনিফিকেন্স অফ সাই এন্ড সাই স্কয়ার, এবং এখান থেকে পাবো কনসেপ্ট অফ অ্যাটমিক অরবিটাল, এবং এই শরিঞ্জার ইকুয়েশন থেকে আমরা পাবো কোয়ান্টাম নাম্বার। সমারফিল্ড মডেল, বোর মডেলে যে সীমাবদ্ধতাগুলো ছিল, মানে হাইড্রোজেনের রেখা বর্ণালীর যে সূক্ষ্ম বিভাজন, সেটা সঠিকভাবে ব্যাখ্যা করতে গিয়ে বিজ্ঞানী সমারফিল্ড বোরের প্রস্তাবিত যে বৃত্তাকার কক্ষপথ, তার মধ্যে উপবৃত্তাকার কক্ষপথের ধারণা নিয়ে এলেন। তিনি বললেন যে একটি কেন্দ্রীয় শক্তির প্রভাবে ইলেকট্রন যখন নিউক্লিয়াসকে কেন্দ্র করে আবর্তন করে, তখন এই বৃত্তাকার কক্ষপথের মধ্যে বা বৃত্তাকার কক্ষপথের মধ্যে দুই বা ততোধিক উপবৃত্তাকার কক্ষপথ থাকে। মানে ইলেকট্রন যখন এরকম একটি উপবৃত্তাকার কক্ষপথে, মানে যে ইলিপ্টিক্যাল পাথ, এই উপবৃত্তাকার কক্ষপথে যখন আবর্তন করে, তখন তার একটি ফোকাসে এই নিউক্লিয়াস, এটি হলো নিউক্লিয়াস, ফোকাসে নিউক্লিয়াস অবস্থান করে, এবং এই উপবৃত্তাকার পথের কোনো একটি বিন্দুতে ইলেকট্রনের গতি কিন্তু এই স্পর্শক বরাবর নত থাকে। এর দুটি উপাংশ থাকে, একটা হলো যে রেডিয়াল ভেলোসিটি, এবং লম্ব বরাবর যে উপাংশটা থাকে তাকে বলা হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি। পরে এই রেডিয়াল ভেলোসিটি থেকে আমরা পাই রেডিয়াল কোয়ান্টাম নাম্বার, এবং অ্যাঙ্গুলার ভেলোসিটি থেকে পাবো অ্যাঙ্গুলার কোয়ান্টাম নাম্বার, বা এখান থেকে পাবো অ্যাজিমিউথাল, অ্যাঙ্গুলার বা অ্যাজিমিউথাল কোয়ান্টাম নাম্বার। আর একটা বিষয় এখানে উল্লেখ্য, যে ইলেকট্রন যখন নিউক্লিয়াসকে কেন্দ্র করে এরকম বৃত্তাকার কক্ষপথে আবর্তন করে, তখন নিউক্লিয়াস এবং ইলেকট্রনের মধ্যে যে দূরত্ব, এটাকে বলা হচ্ছে ব্যাসার্ধ। আর
এই ব্যাসার্ধের কোনো পরিবর্তন হয় না, মানে বৃত্তাকার পথে আবর্তনকালীন নিউক্লিয়াস এবং ইলেকট্রনের মধ্যে দূরত্বের কোনো পরিবর্তন হয় না, শুধুমাত্র ঘূর্ণন কোণের পরিবর্তন হয়। ঘূর্ণন কোণ মানে এটাকে বলছি ঘূর্ণন কোণ আলফা, এই ফাই, এটাকে বলা হচ্ছে ঘূর্ণন কোণ, অ্যাঙ্গেল অফ রোটেশন, এটার পরিবর্তন হয়। কিন্তু উপবৃত্তাকার কক্ষপথে যখন আবর্তন করে তখন এই ঘূর্ণন কোণ, এটি হলো ঘূর্ণন কোণ, অ্যাঙ্গেল অফ রোটেশন, অ্যাঙ্গেল অফ রোটেশন, এটার যেমন পরিবর্তন হয় ফাই, এবং এই নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের যে দূরত্ব এটারও কিন্তু পরিবর্তন হতে থাকে। তাহলে বৃত্তাকার কক্ষপথে এবং উপবৃত্তাকার কক্ষপথে আবর্তনের সময় ঘূর্ণন কোণ উভয় ক্ষেত্রেই পরিবর্তিত হয়, কিন্তু নিউক্লিয়াস এবং ইলেকট্রনের মধ্যে দূরত্ব এক্ষেত্রে নির্দিষ্ট থাকলেও উপবৃত্তাকার কক্ষপথে আবর্তনের সময় দূরত্ব পরিবর্তিত হয়। ওকে, এবং এই উপবৃত্তাকার কক্ষপথের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এটাকে বলা হচ্ছে যে মেজর অ্যাক্সিস মানে পরাক্ষ, এবং এটাকে বলা হচ্ছে মাইনর অ্যাক্সিস, এই মাইনর অ্যাক্সিস একে বলা হচ্ছে উপাক্ষ, পরাক্ষ এবং উপাক্ষ। তো এক্ষেত্রে আমরা যে পেলাম যে রেডিয়াল কোয়ান্টাম নাম্বার, অ্যাজিমিউথাল কোয়ান্টাম নাম্বার, এই রেডিয়াল পরে পরে পাবো কোয়ান্টাম সংখ্যা, এই রেডিয়াল ভেলোসিটি এবং অ্যাঙ্গুলার ভেলোসিটি থেকে পাবো, প্রথমে পাবো রেডিয়াল মোমেন্টাম, রেডিয়াল মোমেন্টাম, এই রেডিয়াল মোমেন্টাম এবং অ্যাঙ্গুলার মোমেন্টাম, অ্যাঙ্গুলার মোমেন্টাম, অ্যাঙ্গুলার মোমেন্টাম দুটোই হলো h/2π এর পূর্ণ সংখ্যা সরলরেখা, মানে both are the integral multiple of h/2π। সুতরাং রেডিয়াল মোমেন্টাম ইকুয়াল টু nr ইনটু h/2π, অ্যাঙ্গুলার মোমেন্টাম ইকুয়াল টু k ইনটু h/2π। nr এবং k, nr হলো রেডিয়াল কোয়ান্টাম সংখ্যা, nr মানে এইটি হলো রেডিয়াল কোয়ান্টাম সংখ্যা nr, এবং k হলো অ্যাজিমিউথাল কোয়ান্টাম সংখ্যা। তাহলে nr এবং k আমরা পেলাম। এক্ষেত্রে এই দুটোই মুখ্য কোয়ান্টাম সংখ্যার সঙ্গে সম্বন্ধযুক্ত। n এখান থেকে তিনটে বিষয় আমরা পাবো, n ইকুয়াল টু nr প্লাস k, নাম্বার 2 n বাই k, n বাই k ইকুয়াল টু এই যে পরাক্ষের দৈর্ঘ্য বাই উপাক্ষের দৈর্ঘ্য, পরাক্ষের দৈর্ঘ্য বাই উপাক্ষের দৈর্ঘ্য, এবং 3 k বাই n ইকুয়াল টু পেয়ে যাচ্ছি √1 মাইনাস ইপসাইলন স্কয়ার, √1 মাইনাস ইপসাইলন স্কয়ার। এই তিনটে বিষয় আমরা পাচ্ছি। এটা গেল সমারফিল্ড মডেলের যে পোস্টুলেটস গুলো, তার 1 নম্বর পোস্টুলেটস। 2 নম্বর পোস্টুলেটসে আসছি। 2 নম্বর যে প্রথমেই বললাম যে বোর প্রস্তাবিত যে বৃত্তাকার কক্ষপথ কে, এল, এম, এন, ও, পি, কিউ, এগুলোকে আমরা যথাক্রমে 1, 2, 3, 4, 5 এই সংখ্যা দিয়ে, ইংরেজি সংখ্যা দিয়ে প্রকাশ করেছি, এবং এগুলোকেই বলা হচ্ছে মুখ্য কোয়ান্টাম সংখ্যা।
অর্থাৎ এই এক একটি বৃত্তাকার কক্ষপথের জন্য যেহেতু দুই বা ততোধিক উপবৃত্তাকার কক্ষপথের ধারণা সমারফিল্ড নিয়ে এলেন, তাহলে n এর নির্দিষ্ট মানের জন্য k মানে যে অ্যাঙ্গুলার মোমেন্টাম, অ্যাঙ্গুলার কোয়ান্টাম সংখ্যা k এর একাধিক মান হতে পারে। মানে k ইকুয়াল টু 0 টু n। k এর সঙ্গে n এর সম্পর্ক হচ্ছে k ইকুয়াল টু 0 নয়, k ইকুয়াল টু 1 টু n। অর্থাৎ n এর মান যদি 4 হয় তাহলে k ইকুয়াল টু হবে k ইকুয়াল টু 1 2 3 4। অর্থাৎ k এর যেহেতু একাধিক মান পাওয়া যাচ্ছে, তাই এক একটি বৃত্তাকার কক্ষপথে একাধিক উপবৃত্তাকার কক্ষপথ রয়েছে। এখানে যে চিত্রটা করেছি, যেমন ধরা যাক n ইকুয়াল টু 4, তাহলে এখানে n ইকুয়াল টু 4, k ইকুয়াল টু 4। n আর k, এই যে n এবং k এগুলো ধরেছি আমরা কি পরাক্ষের দৈর্ঘ্য বাই উপাক্ষের দৈর্ঘ্য। অর্থাৎ যখন উপবৃত্তাকার কক্ষপথের পরাক্ষের দৈর্ঘ্য আর উপাক্ষের দৈর্ঘ্য সমান হবে, তখন উপবৃত্তাকার কক্ষপথটি বৃত্তাকার কক্ষপথে পরিণত হবে। তাহলে এই কক্ষপথটা যে বৃত্তাকার, এরপর k এর মান যত বাড়তে থাকবে, এখানে যে n এর মান n ইকুয়াল টু 4 কিন্তু k ইকুয়াল টু 3, মানে k এর মান যত কমতে থাকবে তত উপবৃত্তাকার পথের উৎকেন্দ্রতা বাড়তে থাকবে। উৎকেন্দ্রতা, উপবৃত্তাকার পথের আরেকটা টার্ম করতে হবে, উৎকেন্দ্রতা, ইসেন্ট্রিসিটি। এটাকে ইপসাইলন দিয়ে প্রকাশ করা হয়, ইসেন্ট্রিসিটি। যত k এর মান কমবে উৎকেন্দ্রতা তত বাড়বে। তাহলে এটার জন্য এই উপবৃত্তাকার কক্ষপথের জন্য n ইকুয়াল টু 4 এবং k ইকুয়াল টু 2, আর এটা n ইকুয়াল টু 4, k ইকুয়াল টু 1। তাহলে আমরা দেখছি k এর মানটা যত 4 থেকে 1 এর দিকে যাবে, উপবৃত্তাকার কক্ষপথের উৎকেন্দ্রতা তত বাড়তে যাবে। কেন? এই যে পরাক্ষের দৈর্ঘ্যটা বৃদ্ধি পাচ্ছে, তাই উৎকেন্দ্রতা বৃদ্ধি পাবে। পরে এই সমারফিল্ডের এই মতবাদ থেকে পরে আমরা এখানে যে অ্যাঙ্গুলার ভেলোসিটি থেকে, অ্যাঙ্গুলার মোমেন্টাম থেকে আমরা যে অ্যাজিমিউথাল কোয়ান্টাম নাম্বার পেয়েছি, এই অ্যাজিমিউথাল কোয়ান্টাম নাম্বার এটাকে L দিয়ে প্রকাশ করা হয়েছে, L। পরে অ্যাজিমিউথাল কোয়ান্টাম নাম্বারকে L দিয়ে প্রকাশ করা হয়েছে, L, স্মল l। তাহলে এই যে অ্যাজিমিউথাল কোয়ান্টাম নাম্বার, পরে এটাকে স্মল l দিয়ে প্রকাশ করা হয়েছে, এবং l ইকুয়াল টু k মাইনাস 1। তাহলে আমরা দুটো কোয়ান্টাম সংখ্যা আপাতত টার্মগুলো শুধু জানলাম। মুখ্য কোয়ান্টাম সংখ্যা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, যাকে স্মল n দ্বারা প্রকাশ করা হয়। অ্যাজিমিউথাল কোয়ান্টাম সংখ্যা, যাকে স্মল l দ্বারা প্রকাশ করা হয়েছে, l ইকুয়াল টু k মাইনাস 1। তাহলে এখানে এই যে k ইকুয়াল টু 1 টু n, k এর জায়গায় যদি আমরা l পুট করি, তাহলে আমরা l ইকুয়াল টু পেয়ে যাব মানে 0 টু 3। n এর 4 এর জন্য n ইকুয়াল টু যদি 4 হয়, তাহলে l ইকুয়াল টু হবে 0 টু 1 টু n, k মাইনাস 1, তার মানে 0 টু n মাইনাস 1। অর্থাৎ l এর মান হয়ে যাবে, n এর 4 এর জন্য l এর মান হবে 0 হবে, 1 হবে, 2 হবে, 3 হবে। মানে মান সংখ্যা 4টাই থাকছে, কিন্তু মানগুলো হয়ে যাবে 0 1 2 3। পরে আমরা কোয়ান্টাম সংখ্যা নিয়ে আবার
এখন এই যে এই সমারফিল্ড মডেলের সাফল্য এবং সীমাবদ্ধতা, এগুলো একটু বই থেকে রিডিং করে নিতে হবে। সাফল্য, এখান থেকে তো আমরা উপবৃত্তাকার কক্ষপথের ধারণা পেলাম, একই বৃত্তাকার কক্ষপথে যে একাধিক উপবৃত্তাকার কক্ষপথ রয়েছে তার ধারণা আমরা পেলাম। কিন্তু এই মডেলেরও সীমাবদ্ধতা আছে। এখানেও কিন্তু আমরা কোয়ান্টাম মেকানিক্স ক্লাসিক্যাল মেকানিক্স এবং কোয়ান্টাম মেকানিক্স উভয়ই প্রয়োজন অনুসারে প্রয়োগ করা হয়েছে। এই তত্ত্বেও ইলেকট্রনকে কিন্তু কণারূপে, ঋণাত্মক চার্জযুক্ত কণারূপে কল্পনা করা হয়েছে। ইলেকট্রনের যে দ্বৈত প্রকৃতি, দ্বৈত সত্তা রয়েছে, কণা ধর্ম এবং তরঙ্গ ধর্ম, এই তত্ত্বে সেটা কিন্তু বলা হয়নি। এটা হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতির বিরুদ্ধচারণ করে, ইত্যাদি ইত্যাদি। এইগুলো সমারফিল্ড মডেলের ত্রুটি। এখন আসছি প্রিসিশনাল মোশন। প্রিসিশনাল মোশন, অপসরণ। এই যে প্রিসিশনাল মোশন, প্রিসিশনাল মোশন, অপসরণ। এই চিত্রটা আমি আগে এঁকে রেখেছি। যে অপসরণ বলতে, যে ইলেকট্রন যখন উপবৃত্তাকার কক্ষপথে আবর্তন করে, তখন আমরা দেখলাম এই যে একটি উপবৃত্তাকার কক্ষপথ, ইলেকট্রন নিউক্লিয়াস যার একটি ফোকাসে থাকে, এখানে যদি নিউক্লিয়াস থাকে, ইলেকট্রন এই যে যদি এখানে থাকে, তাহলে উপবৃত্তাকার কক্ষপথে ইলেকট্রন যখন আবর্তন করে, তখন এই নিউক্লিয়াস এবং ইলেকট্রনের মধ্যে দূরত্ব সর্বদা কিন্তু পরিবর্তিত হতে থাকে। যখন ইলেকট্রন এখানে থাকবে তখন নিউক্লিয়াসের কাছে থাকবে, আবার এদিক থেকে যখন এই দিকে চলে যাবে তখন নিউক্লিয়াস থেকে অনেক দূরে চলে যাচ্ছে। তাহলে উপবৃত্তাকার কক্ষপথে আবর্তনের সময় নিউক্লিয়াস এবং ইলেকট্রনের মধ্যে দূরত্ব পরিবর্তিত হতে থাকে। অর্থাৎ আকর্ষণ বলেরও পরিবর্তন ঘটে। যখন ইলেকট্রন নিউক্লিয়াসের কাছে থাকে তখন আকর্ষণ বলটা বেশি হয়, আর যখন দূরে সরে যায় তখন আকর্ষণ বল কমতে থাকে। অর্থাৎ গতিবেগের, আকর্ষণ বেশি থাকলে গতিবেগ বৃদ্ধি পায়, যখন দূরে চলে যাচ্ছে তখন গতিবেগ হ্রাস পেয়ে যাচ্ছে। তাই এই উপবৃত্তাকার কক্ষপথে আবর্তনের সময় ইলেকট্রনের, আমরা দেখছি ইলেকট্রনের গতিবেগ তথা গতিশক্তি ভেলোসিটি এন্ড কাইনেটিক এনার্জি উভয়ই পরিবর্তিত হয়। তাহলে ইলেকট্রনের গতিবেগ এবং গতিশক্তি দুটোই পরিবর্তিত হয়। এবং আইনস্টাইনের সমীকরণ থেকে আমরা জানি E = mc²। c হচ্ছে শূন্য মাধ্যমে আলোর গতিবেগ। ইলেকট্রনের গতিবেগ যদি আলোর গতিবেগের সঙ্গে তুল্য হয়, তাহলে তোমার এখানে গতিবেগ গতিশক্তির পরিবর্তনের সঙ্গে সঙ্গে ইলেকট্রনের ভরেরও পরিবর্তন হতে থাকে। ইলেকট্রনের ভরের পরিবর্তন ঘটে। তাহলে আমরা দুটো বিষয় দেখতে পাচ্ছি। উপবৃত্তাকার কক্ষপথে আবর্তনের সময় আকর্ষণ বল হ্রাস বৃদ্ধির কারণে ইলেকট্রনের গতিশক্তি, ইলেকট্রনের ভর, এইগুলোর পরিবর্তন ঘটতে থাকে। এই দুই কার্যকারণের যুগপৎ ফলস্বরূপ ইলেকট্রনের উপবৃত্তাকার কক্ষপথের যে পরাক্ষটি, এই যে ইলেকট্রন, এটা নিউক্লিয়াস, নিউক্লিয়াসের এই যে এটা ইলেকট্রন, ইলেকট্রন এই যে উপবৃত্তাকার কক্ষপথে যখন আবর্তন করছে, নিউক্লিয়াসে যে একটি ফোকাসে থাকছে, তখন এই পরাক্ষ, এই যে পরাক্ষের সরণ হতে থাকে। এই যে উপবৃত্তাকার কক্ষপথটা ক্রমশ এইদিকে সরে যাচ্ছে,
তাহলে যেটা বললাম, উপবৃত্তাকার কক্ষপথের পরাগকটি অবিরাম দিক পরিবর্তন করতে থাকে এবং এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ক্রমাগত সরে যেতে থাকে এবং শেষ পর্যন্ত একটা যে বৃত্তীয় গতি লাভ করে, শেষ পর্যন্ত কিন্তু বৃত্তীয় গতি লাভ করছে, বৃত্তীয় গতি লাভ করে। এই ঘটনাটাকে বলা হচ্ছে অপসরণ। তাহলে উপবৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনের আবর্তনকালীন ইলেকট্রনের গতিবেগ, ভর উভয়ের পরিবর্তন ঘটে। এই দুটো কারণের জন্য ইলেকট্রনের উপবৃত্তাকার কক্ষপথের পরাগকটি ক্রমশ দিক পরিবর্তন করতে থাকে এবং নিউক্লিয়াস থেকে কেন্দ্র করে আবর্তনের সময় উপবৃত্তাকার কক্ষপথটি ক্রমশ সরে যেতে থাকে। এই ঘটনাটাকে বলা হচ্ছে, এবং শেষ পর্যন্ত যদি বৃত্তীয় গতি লাভ করে, এই ঘটনাটাকে বলা হচ্ছে অপসরণ। এরপরে আসছি কোয়ান্টাম মেকানিক্যাল মডেল। কোয়ান্টাম মেকানিক্যাল মডেল, কোয়ান্টাম মেকানিক্যাল মডেল। কোয়ান্টাম মেকানিক্যাল মডেল, এই কোয়ান্টাম মেকানিক্যাল মডেল এইটার উন্নতি সাধনের জন্য দুটো বিষয়ের অবদান কিন্তু উল্লেখযোগ্য। এক, ডুয়াল নেচার অফ ইলেকট্রন, আর দুই, হাইজেনবার্গের আনসার্টেনটি প্রিন্সিপাল। হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল। এই দুটো তত্ত্বের উপর ভিত্তি করে কোয়ান্টাম মেকানিক্যাল মডেল এর অগ্রগতি সম্ভব হয়েছে। তো ইলেকট্রনের এই যে ডুয়াল নেচার অর্থাৎ দ্বৈত সত্তা, বোর মডেল এবং সোমারফিল্ডের মডেলে ইলেকট্রনকে ঋণাত্মক চার্জযুক্ত কণা রূপে কল্পনা করা হয়েছে, কিন্তু বিজ্ঞানী ডি ব্রগলি প্রথম ইলেকট্রন বা ওই জাতীয় কোনো ক্ষুদ্র কণা বা যে কোনো অবপারমাণবিক কণার যে দ্বৈত সত্তা রয়েছে, দ্বৈত সত্তা বর্তমান প্রথম তিনি বললেন, ডি ব্রগলি, যে ইলেকট্রন বা ওই জাতীয় কোনো ক্ষুদ্র কণার দ্বৈত সত্তা অর্থাৎ কণা ধর্ম এবং তরঙ্গ ধর্ম উভয়ই বর্তমান। এটাকেই বলা হচ্ছে দ্বৈত সত্তা বা ডুয়াল নেচার। particle nature and wave nature, wave particle। তাহলে ডি ব্রগলি ইলেকট্রন বা ওই জাতীয় কোনো ক্ষুদ্র কণা ধর্ম এবং তরঙ্গ ধর্ম এই দুটোকে ব্যাখ্যা করার জন্য, অর্থাৎ ইলেকট্রনের যে ডুয়াল প্রপার্টি এটাকে ব্যাখ্যা করার জন্য একটি সমীকরণের প্রবর্তন করেন। একে ডি ব্রগলির সমীকরণ বলা হয়, ল্যামডা ইকুয়াল টু h/mv। এটি হচ্ছে ডি ব্রগলির সমীকরণ, ডি ব্রগলির সমীকরণ, যেখানে ল্যামডা ইকুয়াল টু তরঙ্গ দৈর্ঘ্য, h ইকুয়াল টু প্ল্যাঙ্কের ধ্রুবক, m ইকুয়াল টু ইলেকট্রনের ভর, v ইকুয়াল টু ইলেকট্রনের গতিবেগ।
এখানে যদি ইলেকট্রন নিই, ইলেকট্রন বা বললাম কোন ওই জাতীয় কোন ক্ষুদ্র কণা, মানে অবপারমাণবিক কণা, অবপারমাণবিক কণা এর তরঙ্গ দৈর্ঘ্য ওয়েভলেংথ, এটা তো আগেই বলেছি প্ল্যাঙ্কের ধ্রুবক, এটা হচ্ছে ভর কণার ভর, আর এটা হলো গতিবেগ। তাহলে mv একসাথে এটাকে বলা হচ্ছে ভরবেগ, mv হলো ভরবেগ। মোমেন্টাম একে p দিয়ে প্রকাশ করলে ল্যামডা ইকুয়াল টু h বাই p। তাহলে আমরা দেখতে পাচ্ছি h যেহেতু প্ল্যাঙ্কের ধ্রুবক, তাই ল্যামডা ভেরি যায় 1 বাই p। এটি হলো ডি ব্রগলির সমীকরণ। এখন এই ডি ব্রগলির সমীকরণ, এই ডি ব্রগলির এই সমীকরণটিকে সহজেই আমরা প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব এবং আইনস্টাইনের সমীকরণ থেকে এর প্রমাণটা করতে পারি। কোয়ান্টাম প্ল্যাঙ্কের কোয়ান্টাম সমীকরণ কি? h সমান E সমান h নিউ, নিউ মানে কম্পাঙ্ক, সমান h c বাই ল্যামডা। এই টার্মগুলো আমাদের আগেই বলা আছে, এগুলো এই যে টার্মগুলো এগুলো মানে প্রচলিত অর্থে ব্যবহৃত হচ্ছে। আইনস্টাইনের সমীকরণ E ইকুয়াল টু mc স্কয়ার। এই 1 এবং 2 থেকে আমরা সহজেই ডি ব্রগলির সমীকরণটা করে নিতে পারবো। এই দুটো সমীকরণ থেকে E কে এলিমিনেট করলে পেয়ে যাচ্ছি hc বাই ল্যামডা ইকুয়াল টু mc স্কয়ার, বা ল্যামডা বাই hc সমান 1 বাই mc স্কয়ার। c আর এদিকে c স্কয়ার কেটে গেলে থাকছে c, অতএব ল্যামডা ইকুয়াল টু h বাই mc। এখানে চলে আসছে, অতএব ল্যামডা ইকুয়াল টু h বাই mc। ইলেকট্রনের গতিবেগ যেহেতু আলোর গতিবেগের তুল্য, তাই এই c কে v দ্বারা রিপ্লেস করলে আমরা পেয়ে যাচ্ছি h বাই m। তাহলে এই সমীকরণটা আমাদের হলো ডি ব্রগলির সমীকরণের প্রমাণটা হলো। এখন আসবো নাম্বার অফ ওয়েভস ইন অ্যান অরবিট। নাম্বার অফ ওয়েভস, নাম্বার অফ ওয়েভস ইন অ্যান অরবিট, অর্থাৎ একটি নির্দিষ্ট কক্ষপথের তরঙ্গ সংখ্যা সর্বদা ওই কক্ষ সংখ্যার সমান হবে, এটা আমরা প্রমাণ করব। যে নাম্বার অফ ওয়েভস ইন অ্যান অরবিট ইকুয়াল টু নাম্বার অফ ওয়েভস ইন অ্যান অরবিট, এটাকে যদি আমরা ধরে নিই, ধরা যাক x, তাহলে x ইকুয়াল টু হবে x ইকুয়াল টু সারকামফারেন্স অফ অরবিট, সারকামফারেন্স অফ অরবিট মানে পরিধি বাই ওয়েভলেংথ, তরঙ্গদৈর্ঘ্য। তাহলে পরিধি বাই তরঙ্গদৈর্ঘ্য। নাম্বার অফ ওয়েভস ইন অ্যান অরবিট, একে x ধরেছি, x ইকুয়াল টু এটা। তাহলে বৃত্তাকার অরবিট মানে তো বৃত্তাকার কক্ষপথের পরিধি কি 2 পাই r বাই ল্যামডা, ওয়েভলেংথ হচ্ছে ল্যামডা,
ডি ব্রগলির সমীকরণ থেকে আমরা পাচ্ছি এই যে ল্যামডা ইকুয়াল টু এইচ বাই এমভি, তাহলে সমান 2 পাই আর বাই এইচ বাই এমভি। এখানে এমভিটা বসিয়ে দিলাম ইনটু এমভি ইকুয়াল টু 2 পাই বাই এইচ ইনটু এমভিআর। এমভিআর কি বৃত্তাকার কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের কৌণিক ভরবেগ, এটা হচ্ছে কৌণিক ভরবেগ, অ্যাঙ্গুলার মোমেন্টাম ইকুয়াল টু nh বাই 2 পাই, তাহলে 2 পাই বাই 8 ইনটু nh বাই 2 পাই, h সমান n, অর্থাৎ নাম্বার অফ পয়েন্টস ইন অ্যান অরবিট ইজ অলওয়েজ ইকুয়াল টু n, কক্ষ সংখ্যার সঙ্গে সমান। আবর্তনরত ইলেকট্রনের বৃত্তাকার কক্ষপথের পরিধি ইলেকট্রন দ্বারা সৃষ্ট তরঙ্গের পূর্ণ সংখ্যার সরল গুণিতক। মানে কক্ষপথের বৃত্তাকার কক্ষপথের পরিধি, বৃত্তাকার কক্ষপথের পরিধি মানে কি 2 পাই, এটা সব সময় হবে ইলেকট্রন দ্বারা সৃষ্ট তরঙ্গদৈর্ঘ্যের পূর্ণ সংখ্যার সরল গুণিতক। পরিধি ইকুয়াল টু n ল্যামডা। তাহলে সারকামফারেন্স of an orbit is always an integral multiple of lambda। এটার আমরা প্রমাণটা করব যে বোর কক্ষপথ থেকে পেয়েছি mvr, আমরা জানি mvr equal to nh by 2 pi, nh by 2 pi, এবং ডি ব্রগলির সমীকরণ থেকে পেয়েছি ল্যামডা ইকুয়াল টু h by mv, ডি ব্রগলির সমীকরণ থেকে পেয়েছি ল্যামডা ইকুয়াল টু h by mv, বা mv ইকুয়াল টু h by lambda। mv এর মানটা এখানে যদি আমরা পুট করি তাহলে পেয়ে যাচ্ছি h by lambda, এখানে 8টা থাকছে, ইকুয়াল টু nh by 2 pi, h কেটে যাচ্ছে, তাহলে থাকছে 2 পাই আর, অতএব 2 পাই আর ইকুয়াল টু n। এটা আমাদের প্রমাণ হয়ে গেল। অর্থাৎ বৃত্তাকার কক্ষপথের পরিধি ইকুয়াল টু n ল্যামডা। ওকে, ঠিক একইভাবে ওই ডি ব্রগলির সমীকরণ থেকে বোর তত্ত্বের যে বৃত্তাকার কক্ষপথের আবর্তনশীল ইলেকট্রনের কৌণিক ভরবেগ mvr ইকুয়াল টু nh বাই 2 পাই, এটাও আমরা প্রমাণ করতে পারি। এই সমীকরণ থেকে প্রমাণ করতে পারবো 2 পাই r ইকুয়াল টু n ল্যামডা। এখানে ল্যামডার ডি ব্রগলির সমীকরণে ল্যামডার মান বসিয়ে দিলে আমরা এখান থেকে পেয়ে যাব 2 পাই r ইকুয়াল টু n ল্যামডা, মানে h বাই mv, যেহেতু ল্যামডা ইকুয়াল টু h বাই mv, অতএব mvr ইকুয়াল টু nh বাই 2 পাই। অর্থাৎ বোর মডেল অনুসারে ইলেকট্রন যখন নির্দিষ্ট ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথে নিউক্লিয়াসকে কেন্দ্র করে আবর্তন করে তখন ইলেকট্রনের কৌণিক ভরবেগ mvr ইকুয়াল টু nh বাই 2 পাই। এখন ডি ব্রগলির তরঙ্গদৈর্ঘ্যের সঙ্গে আমরা ইলেকট্রনের এই যে গতিশক্তি এর সম্পর্কটা করব।
যে ইলেকট্রনের গতিশক্তি E ইকাল টু হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার, এবং ল্যামডা ইকাল টু এইচ বাই এম ভি। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি এম ভি ইকাল টু এম ভি স্কোয়ার ইকাল টু 2e, ভি স্কোয়ার ইকাল টু 2e বাই এম, বা ভি ইকাল টু রুট ওভার 2e বাই এম। এখানে ভি এর মানটা বসিয়ে দিলে পেয়ে যাচ্ছি এইচ বাই এম রুট ওভার 2e বাই এম। ইকাল টু এইচ বাই রুট ওভার 2m e। তাহলে ই হচ্ছে ইলেকট্রনের গতিশক্তি, m ইকাল টু মাস অফ অ্যান ইলেকট্রন, h প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, ল্যামডা ইকাল, অর্থাৎ দ্বিবর্গিক তরঙ্গদৈর্ঘ্যের সঙ্গে আমরা ইলেকট্রনের গতিশক্তির সম্পর্ক। দ্বিবর্গিক তরঙ্গদৈর্ঘ্য ল্যামডা এবং ই হলো ইলেকট্রনের গতিশক্তি, এই দুটোর মধ্যে সম্পর্ক। আমরা জানি ইলেকট্রনের গতিশক্তি E ইকাল টু হাফ এম ভি স্কয়ার, এখান থেকে ভি এর মান বের করে দ্বিবর্গের সমীকরণে বসিয়ে দিলে এই যে ল্যামডা ইকাল টু পেয়ে যাচ্ছি এইচ বাই রুট ওভার 2m e। এইচ প্ল্যাঙ্কের ধ্রুবক, m ইলেকট্রনের ভর, e হলো ইলেকট্রনের গতিশক্তি। এখন ভি ভোল্ট বিভব প্রভেদের মধ্য দিয়ে, ভি ভোল্ট বিভব প্রভেদের মধ্য দিয়ে, বিভব প্রভেদ এর মধ্য দিয়ে যদি ইলেকট্রন স্রোত পাঠানো হয়, তাহলে এর মধ্য দিয়ে যদি ইলেকট্রন স্রোত পাঠানো হয় তাহলে প্রতিটি ইলেকট্রন ইভি পরিমাণ শক্তি অর্জন করবে, ইভি শক্তি অর্জন করবে। প্রতিটি ইলেকট্রন ইভি শক্তি অর্জন করবে। ইলেকট্রন স্রোত যদি ভি ভোল্ট বিভব প্রভেদের মধ্যে পাঠানো হয়, তাহলে এখানে প্রতিটি ইলেকট্রন ইভি শক্তি অর্জন করবে। সেক্ষেত্রে ই এর জায়গায় ইভি বসিয়ে দিলে আমরা এই সম্পর্কটা পেয়ে যাব। তখন ল্যামডা ইকাল টু হয়ে যাবে এইচ বাই রুট ওভার 2m, ই এর জায়গায় বসিয়ে দেবো ইভি। এখানে ভি ইকাল টু হচ্ছে কি বিভব প্রভেদ, আর বাকি ই হচ্ছে ইলেকট্রনের চার্জ। তাহলে আমাদের এই দ্বিবর্গের সমীকরণটা শেষ হলো। এখন আসছি হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপল। বিজ্ঞানী হাইজেনবার্গ বলেছেন যে ইলেকট্রন যেহেতু অতি ক্ষুদ্র একটি কণা এবং ডি ব্রগলির তত্ত্ব থেকে যেহেতু আমরা ইলেকট্রনের দ্বৈত সত্তা রয়েছে এটা প্রমাণ করতে পেরেছি, তাহলে হাইজেনবার্গের নীতি অনুসারে ইলেকট্রন যখন নিউক্লিয়াসের চারপাশে
ঘূর্ণায়মান অবস্থায় থাকে তখন তার ভরবেগ এবং অবস্থান দুটো একসঙ্গে নিখুঁতভাবে নির্ণয় করা যায়। এটাই হলো হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। It is impossible to determine the position and momentum of an electron precisely and simultaneously. অর্থাৎ the simultaneous determination of position and momentum of an electron with high accuracy is not possible. তাহলে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি এর স্টেটমেন্টটা আমাদের পড়ে দিতে হবে, মানে বিবৃতিটা, এবং এর গাণিতিক রূপটা দরকার। গাণিতিক রূপ ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন ডেল্টা এক্স ইন্টু ডেল্টা পি গ্রেটার দেন ইকুয়াল টু এইচ বাই 4, যেখানে ডেল্টা এক্স ইকুয়াল টু অবস্থানের অনিশ্চয়তা, ডেল্টা পি ইকুয়াল টু ভরবেগের অনিশ্চয়তা। পজিশন ইন আনসার্টেনটি, পজিশন ইন আনসার্টেনটি, আর ডেল্টা পি ইকুয়াল টু মোমেন্টাম ইন আনসার্টেনটি। H equal to প্ল্যাঙ্কের ধ্রুবক, প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, পাই 3.14। তাহলে ডেল্টা এক্স ইন্টু ডেল্টা পি গ্রেটার দেন ইকুয়াল টু এইচ বাই 4। এখান থেকে আমরা পাই পি ইকুয়াল টু এমভি। এই সমীকরণে পুট করলে আমরা পাই ডেল্টা এক্স ইন্টু এম ডেল্টা ভি, অর্থাৎ নির্দিষ্ট কণার ক্ষেত্রে এম যেহেতু ফিক্সড তাই এম ডেল্টা ভি গ্রেটার দেন ইকুয়াল টু এইচ বাই 4। অতএব ডেল্টা এক্স ইন্টু ডেল্টা ভি গ্রেটার দেন ইকুয়াল টু এইচ বাই 4 বাই এম। এটাই হচ্ছে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতির গাণিতিক। এখন এই সমীকরণ থেকে আমরা বলতে পারি যে ইলেকট্রনের অবস্থান যদি নিখুঁতভাবে বের করার চেষ্টা করা হয় তাহলে ডেল্টা পি তে অনিশ্চয়তা আছে, এবং ডেল্টা পি যদি নিখুঁতভাবে বের করার চেষ্টা করা হয় তাহলে ডেল্টা এক্স এ অনিশ্চয়তা আছে। অর্থাৎ দুটো একসাথে নিখুঁতভাবে গণনা করা সম্ভব। তারা হাইজেনবার্গ ইলেকট্রনের ক্ষেত্রে এটা বললেও যে কোনো ক্ষুদ্র ক্ষুদ্র অবপারমাণবিক কণার ক্ষেত্রে এটা প্রযোজ্য। অবপারমাণবিক কণা, বড় কণার ক্ষেত্রে, বড় আকারের কণার ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য নয়। যে কোনো ক্ষুদ্র মানে সাব অ্যাটমিক পার্টিকেল, এনি সাব অ্যাটমিক পার্টিকেল এর ক্ষেত্রে এটি প্রযোজ্য। এরপর আসবো শরিঞ্জারের তরঙ্গ সমীকরণ। শরিঞ্জারের তরঙ্গ সমীকরণ শরিঞ্জার ওয়েভ ইকুয়েশন। ওয়েভ ইকুয়েশন এগুলো পড়াবার আগে আমরা যেটা স্টার্ট করেছিলাম যে কোয়ান্টাম মেকানিক্যাল মডেল। তো এই কোয়ান্টাম মেকানিক্যাল মডেল, তাহলে আমরা দেখতে পাচ্ছি কোয়ান্টাম মেকানিক্যাল মডেল মূলত ওয়েভ মেকানিক্যাল মডেলের উপর প্রতিষ্ঠিত, এবং এই ওয়েভ মেকানিক্যাল মডেল প্রসারে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি, ডি ব্রগলির নীতি, ডি ব্রগলির সমীকরণ
এর সঙ্গে সঙ্গে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো শ্রোডিঞ্জারের তরঙ্গ সমীকরণ। তো এই তরঙ্গ সমীকরণটির ডিরাইভেশন মানে ইন ডিটেলস তোমাদের নেই, জাস্ট এই সমীকরণটা একটু লিখে দিচ্ছি, এটা তোমাদের সমীকরণটা একটু দেখে নেবে, সেভাবে মনে না রাখলেও চলবে। তবে এই শ্রোডিঞ্জারের তরঙ্গ সমীকরণ সমাধান করে আমরা যে ওয়েভ ফাংশন সাই পাবো, এই সাই আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। সেজন্য সমীকরণটা আমাদের একটু দরকার, ডেল্টা স্কয়ার সাই বাই ডেল্টা এক্স স্কয়ার প্লাস ডেল্টা স্কয়ার সাই বাই ডেল্টা ওয়াই স্কয়ার প্লাস ডেল্টা স্কয়ার সাই বাই ডেল্টা জেড স্কয়ার প্লাস 8 পাই স্কয়ার এম বাই এইচ স্কয়ার ইন্টু ই মাইনাস ভি সাই ইকুয়াল টু 0। এখানে এই সমীকরণটিকে সংক্ষেপে লিখলে আমরা পাই সংক্ষিপ্ত আকারে সমীকরণটি হলো এইচ ক্যাপ সাই, এইচ ক্যাপ, তাহলে এই চিহ্নটাকে বলবো এইচ ক্যাপ সাই ইকুয়াল টু ই সাই, যেখানে এইচ ক্যাপ এটি হলো একটি ম্যাথমেটিক্যাল অপারেটর, নাম হচ্ছে হ্যামিল্টনিয়ান অপারেটর। সাই ইকুয়াল টু ওয়েভ ফাংশন, সাই হচ্ছে ওয়েভ ফাংশন, আর ই ইকুয়াল টু টোটাল এনার্জি, ই ইকুয়াল টু টোটাল এনার্জি, V equal to potential energy, V equal to potential energy। m তো mass of an electron is Planck's constant, psi বলা হলো, আর x y z এগুলো হচ্ছে ত্রিমাত্রিক স্থানাঙ্ক, x y z ত্রিমাত্রিক স্থানাঙ্ক। এখন এই শ্রোডিঞ্জারের তরঙ্গ সমীকরণ এটা দরকার কি জন্য না, আমরা যেহেতু এর আগে পর্যন্ত মানে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতিতে দেখলাম যে ইলেকট্রনের সঠিক অবস্থান এবং সঠিক ভরবেগ একই সাথে নির্ণয় করা যাচ্ছে। তো হাইজেনবার্গের এই অনিশ্চয়তা নীতিকে স্বীকার করে নিয়ে শ্রোডিঞ্জার এই তরঙ্গ সমীকরণ দিলেন, যার মূল উদ্দেশ্য হচ্ছে পরমাণুর মধ্যে ইলেকট্রনের সম্ভাব্য অবস্থান নির্ণয় করা। এই সমীকরণ সমাধান করে, এই ওয়েভ ইকুয়েশনকে সমাধান করে, উক্ত সমীকরণকে সমাধান করে আমরা ইলেকট্রনের সম্ভাব্য অবস্থান নির্ণয় করতে পারি। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইলেকট্রনের সম্ভাব্য অবস্থান। তো এই জন্য এই শ্রোডিঞ্জারের তরঙ্গ সমীকরণ সমাধান করে ই এবং সাইয়ের বিভিন্ন মান পাওয়া যায়। এই মানগুলো থেকে আমরা আসবো সাই, এটা তো প্রথমেই বললাম এই সমীকরণটা ডিটেলসে আমাদের দরকার নেই। এখানে সাই এটা আমাদের বুঝতে হবে, সাই হচ্ছে কি বললাম, তরঙ্গ অপেক্ষক, ওয়েভ ফাংশন। ইলেকট্রনের তরঙ্গ অপেক্ষক মানে ইলেকট্রনের তরঙ্গের বিস্তার, amplitude of wave of electron, অর্থাৎ তরঙ্গ অপেক্ষক।
কিন্তু কোনো নির্দিষ্ট বিন্দুতে সাইয়ের মান পজিটিভও হতে পারে আবার নেগেটিভও হতে পারে, তাই এর কোনো ভৌত তাৎপর্য নেই। ইট হ্যাজ নো ফিজিক্যাল সিগনিফিকেন্স। এবং এই সাইকেই বলা হচ্ছে অ্যাটমিক অরবিটাল। অ্যাটমিক অরবিটাল, অরবিটাল আসছে, অরবিটালটা কি? তাহলে সাইয়ের যেহেতু কোনো ফিজিক্যাল সিগনিফিকেন্স নেই এবং এটা ইলেকট্রনের তরঙ্গের বিস্তার, নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রনের তরঙ্গের বিস্তারকে প্রকাশ করে, তাই এই ইলেকট্রনের সম্ভাব্য অবস্থান নির্ণয় করার জন্য আমরা সাইয়ের পরিবর্তে এখানে সাই স্কয়ার এই রাশিটা নেব। এটা হচ্ছে প্রবাবিলিটি ডেনসিটি। প্রবাবিলিটি ডেনসিটি অর্থাৎ ম্যাক্সিমাম প্রবাবিলিটি অফ ফাইন্ডিং ইলেকট্রন ইন 3-dimensional space around the nucleus। অর্থাৎ নিউক্লিয়াসের চারপাশে যে ত্রিমাত্রিক অঞ্চলে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি, তা দ্বারা সাই স্কয়ারকে নির্ণয় করা। এবং সাই স্কয়ারের মানটা কি হবে? সব সময় পজিটিভ হবে, মানে সাই পজিটিভ নেগেটিভ দুটোই হলেও সাই স্কয়ার কিন্তু সব সময় পজিটিভ হবে। তাই এই সাই স্কয়ার ইলেকট্রনের সম্ভাব্য অবস্থান নির্ণয়ে খুব ইম্পর্টেন্ট। মানে নিউক্লিয়াসের চারপাশে যে ত্রিমাত্রিক অঞ্চলে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সবথেকে বেশি, সেটাই হলো সাই স্কয়ার। এখান থেকে আমরা অরবিটালের ডেফিনিশন পেয়ে যাব। এখান থেকেই আমরা পেয়ে যাচ্ছি অরবিটাল। অরবিটাল কি না? অরবিটাল বললাম না, অরবিটাল ইজ 3-dimensional region in which the probability of finding electron is maximum। তাহলে অরবিটাল is 3-dimensional region কোথায় না? around the nucleus, around the nucleus। in which the probability of finding electron is maximum। এবং পরমাণুর ক্ষেত্রে এটাকে আমরা বলবো পারমাণবিক কক্ষক, মানে অ্যাটমিক অরবিটাল। অণুর ক্ষেত্রে বলবো আণবিক কক্ষক, মলিকুলার অরবিটাল। এখান থেকে আমরা পেয়ে যাব এই যে অরবিটাল, অ্যাটমিক অরবিটাল মানে পরমাণুর ক্ষেত্রে অ্যাটমিক অরবিটাল, আর অণুর ক্ষেত্রে মলিকুলার অরবিটাল। ফর অ্যাটম or molecule এবং এই শোডিঞ্জারের তরঙ্গ সমীকরণ থেকে সমাধান করে, এই যে এখানে আমরা বললাম সাই স্কয়ার, এটি খুব ইম্পর্টেন্ট। এই তরঙ্গ সমীকরণ সমাধান করে আমরা কোয়ান্টাম সংখ্যাগুলো পাবো। কোয়ান্টাম নাম্বার। তাহলে পরমাণুর মধ্যে ইলেকট্রনের সম্ভাব্য অবস্থান এবং প্রকৃতি সঠিকভাবে জানতে হলে কোয়ান্টাম সংখ্যার প্রয়োজন।
চারটে কোয়ান্টাম সংখ্যা আমাদের আছে n l m। তার মধ্যে m l এবং m শ্রোডিঞ্জারের তরঙ্গ সমীকরণ থেকে পাওয়া যায় এর কনসেপ্টগুলো। আর s হচ্ছে ইলেকট্রনের ঘূর্ণন প্রকৃতি, স্পিন কোয়ান্টাম নাম্বার, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। L azimuthal quantum number, azimuthal quantum number। M magnetic quantum number। S spin quantum number। এই কোয়ান্টাম সংখ্যাগুলো আমরা পরের ক্লাসে বিশদভাবে আলোচনা করব। n প্রিন্সিপাল কোয়ান্টাম মুখ্য কোয়ান্টাম সংখ্যা, l অ্যাজিমিউথাল মানে গৌণ কোয়ান্টাম সংখ্যা, m চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, s স্পিন কোয়ান্টাম নাম্বার মানে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা।